হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এসএসসি জিডির হচ্ছে রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে, যেটা এরপরে হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে হচ্ছে ফাইনাল সিলেকশন হবে। কিন্তু প্রিলির রেজাল্ট যেহেতু একটাই এক্সাম হয়, তাহলে ওটাকেই আমরা মোটামুটিভাবে কাট অফ ধরতে পারি এবং তার পরবর্তীকালে তার উপর বেস করে আমরা যখন ফিজিক্যাল টেস্ট হয়ে যাবে তারপরে হচ্ছে সিলেকশন ফাইনাল মেরিট লিস্ট আসবে। ঠিক আছে, দেখো যারা কোয়ালিফাই করেছো প্রত্যেকে কনগ্রাচুলেশন জানাই। এবং এর মধ্যে থেকে কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা কিছু নাম্বারের জন্য বাদ চলে গেছো। যদি আমি ধরেই নেই 85 কাট অফ হয় বা 87 কাট অফ হয় বা 90ও যদি কাট অফ হয়, আমি যদি ধরেও নেই, তাহলে তার মধ্যে থেকে তুমি যদি 5-10 নাম্বার কমে আছো, তো ভাই ঠিক আছে, তুমি একদম সঠিক জায়গাতে আছো। তো এরপরে যেটা তোমার দরকার সেটা কি, আরও একটু প্রিপারেশান ভালো করে নেওয়া, একটু বেশি প্র্যাকটিস করা। যে যে জায়গাগুলোতে তুমি বুঝতে পেরেছো, আশা করি তোমার বুঝতে পেরে গেছো যে স্যার আমি এই জায়গাতে স্কোর কম হয়েছে, জিকেতে স্যার আমার স্কোর কম হয়েছে, জিকেতে এই পার্টগুলোতে আমার স্কোর কম হয়েছে। তাহলে এই জিনিসগুলো তুমি নিশ্চয়ই রেকটিফাই করেছো যে আমার এই জায়গাগুলোতে ভুল হয়েছে, আমার এই সাবজেক্টটা ভালো করে পড়া উচিত ছিল। এগুলো তোমার রেকটিফাই অলরেডি তুমি করে নিয়েছো। অতএব তোমার আর একটা জিনিস দরকার, যে আর একটু ভালো করে প্র্যাকটিস করা এবং এক্সাম ওরিয়েন্টেড একটু পড়াশুনো করা। ঠিক আছে, তো এবারে যারা নতুন প্লাস যারা প্রত্যেকটা ভুল তুমি বছরের পর বছর করে চলেছো, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। ঠিক আছে, আমি দেখো ভাই, সবসময় আমি একটা জিনিস ফিল করি কম্পিটিটিভ ফিল্ডে এসে, আমিও প্রচুর ভুল করেছি, তারপরে চাকরি পেয়েছি। এখানে কি করলে চাকরি পাওয়া যায় তার থেকে মেন বড় কথা হচ্ছে কি ভুলগুলো এড়িয়ে গেলে চাকরি তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা জানা তোমার জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এসএসসি জিডি যারা পরীক্ষা দাও, তোমরা খুব কম বয়সে পরীক্ষা দাও, 23-24 বছর 25 বছর হচ্ছে লাস্ট এজ। সেখানেই হচ্ছে তোমার যারা হচ্ছে আর্মির প্রতি ইন্টারেস্ট থাকে, যারা অনেকভাবে মোটিভেটেড হয় যে আমরা স্যার আর্মিতেই চাকরি করব, আমরা অন্য কোনো চাকরিতে আমাদের কোনো ইন্টারেস্টই নেই, আমি ফিজিক্যালি ফিট, দৌড়তে পারি, ফিজিক্যাল মেজারমেন্ট ঠিক আছে, আমি স্যার আর্মিতেই যাব, এটাই হচ্ছে আমার মেন টার্গেট। টার্গেট সবার থাকতেই পারে, আমি অমুক চাকরিতে যাব, আমি তমুক চাকরিতে যাব, এগুলো প্রত্যেকের যে যার পার্সোনাল চয়েস। এগুলো কেন তুমি যেতে চাও সেটা বললে, আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কোন চাকরিতে যাও, আমি যে কোনো গভর্নমেন্ট চাকরি, আমার যেখানে আমি মেন্টাল পিস থাকবে, যেখানে ভালো থাকবো, আমার মনে হয় সেটাই হচ্ছে আমার জন্য ভালো। যার যেরকম পার্সপেক্টিভ, আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাকে বললাম। ঠিক আছে, দেখো এসএসসি জিডির চাকরিটা রিসেন্ট সময়ে খুব পপুলার হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তুমি ভালো করে ভেবে দেখো, 2-3 বছর আগে কিন্তু এসএসসি জিডির নাম রেয়ার ছেলে মেয়ে জানতো। ঠিক আছে, এসএসসি জিডি আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে কনস্টেবল, সেটা হচ্ছে সেম চাকরি। ঠিক আছে, এসএসসি জিডি মানে হচ্ছে কনস্টেবল র্যাঙ্কের, আর এসএসসি সিপিও যেটা নেয় ওটা হচ্ছে এসআই র্যাঙ্কের। ঠিক, এসএসসি জিডিতে গিয়ে তোমরা যে ভুলটা প্রথমে করেছো, এই প্রথমবার, মানে যাদের স্কোর আমি বারবার বলছি কাট অফের থেকে তোমরা অনেক পিছনে, অনেক 15 নাম্বার 20 নাম্বার পেছনে, 10 নাম্বার পেছনেও যদি হয় ভাই, তাও তোমাকে সেই লেভেলটা আরও হাই করতে হবে। সেই লেভেলে কিন্তু তুমি নেই, কাট অফের আশেপাশে থেকে গেছো 1-2 নাম্বার 3 নাম্বার। এমনকি যারা আজকের কাট অফের থেকে 1 নাম্বার বেশি পেয়ে ক্লিয়ার করেছো, তাদেরও কিন্তু স্কোর খুব একটা ভাই ভালো নয়। ঠিক আছে, যে কোনো এক্সামে তোমার যদি কাট অফটা তোমার কাছে কোনো ম্যাটার না হয়, কাট অফের থেকে 10 নাম্বার 15 নাম্বার 20 নাম্বার তোমার কাছে যদি বেশি পেয়ে থাকো, তুমি জানবে যে তুমি একদম খুব ভালো জায়গাতে আছো, খুব ভালো জায়গাতে। কিন্তু মাথায় মাথায় কাট অফ ক্লিয়ার করেছি, কাট অফের থেকে 10 নাম্বার কম, এগুলো কিন্তু ভাই ভালো প্রিপারেশনের একদমই লক্ষণ নয়। এবারে দেখো, ভালো প্রিপারেশন কি সেটারও কিন্তু একটা দ্বিমত আছে সবার মধ্যে। তুমি ভালো করে ভেবে দেখো, আমি সত্যিই খুব ভালো করে পড়লাম, পরীক্ষা দিতে গিয়ে ওই দিন আমার প্রশ্নটা এমন হলো, ওই দিন আমি ভালো অ্যাটেম্প করতে পারলাম না। আবার একটা ছেলে, ও কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন নেয়, পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিতে গিয়ে কিন্তু ও খুব ভালো রেজাল্ট করলো। ও, তুমি জানো যে ও তোমার থেকে কিন্তু কম পড়ে, কিন্তু ওর কিন্তু স্কোর খুব ভালো হলো। এটা কিন্তু হয়। কম্পিটিটিভ ফিল্ড হচ্ছে পুরো আনপ্রেডিক্টেবল একটা জায়গা। ঠিক আছে, যেখানটাতে তুমি ভাবছো যে আমি প্রচুর পড়ছি, কিন্তু আলটিমেটলি দেখবে পরীক্ষার রেজাল্ট বেরোলো, তুমি ফেল হয়ে গেলে, তোমার কোনো আউটপুটই নেই। ঠিক আছে, তো আমরা এবারে যেটা দেখব, যে মেন যে তুমি ভুলগুলো করেছো সারা বছর ধরে, যে ভুলগুলোর কারণে তুমি পিছিয়ে চলে গেছো, সেগুলো আমরা দেখব। সেগুলো দেখার পরে তাহলে কি হবে, তোমার কাছে ভুল কোনটা তুমি বেশি করে জেনে গেলে সঠিক রাস্তাটা তোমার কাছে ভালো করে রেডি হয়ে যাবে। ঠিক আছে ভাই, প্রথম যে ভুলটা সেটা হচ্ছে, আমি তোমাকে বলি, 1 নাম্বার ভুল যেটা তোমাকে আমি বলি, তুমি হচ্ছে কখনোই
তুমি অবশ্যই কমেন্ট করে বলবে। যদি আমি তোমার কোনো একটা ভুল তুমি বুঝতে পারো না, না স্যার ঠিক আছে এই ভুলটা আমি সত্যিই করেছি, তুমি অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি না হয় তুমি বলবে না এরকম কোনো ভুল আমরা কখনোই করিনি, সব আমি সঠিক রাস্তা দেখেছি, তাও আমি চাকরি পাইনি, তাও আমার ভুল হয়, মানে তাও আমার স্কোর ভালো হয়নি, সে তখন কি করা যাবে সেটা নিয়েও আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, বেস্ট বুক লিস্ট কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমার এখানে মেন টার্গেট মোট তুমি যে ভুলগুলো করেছো, যে সারা বছর ধরে যে ভুলগুলো করে এসেছো, এইগুলো হচ্ছে তোমার সামনে তুলে ধরা। ঠিক আছে, 1 নম্বর ভুল হচ্ছে তুমি একটা সিলেবাসকে রেডি করনি কোনোদিনও। কিভাবে? আমাদের সিলেবাস কি আছে? সিলেবাস আছে স্যার ইংলিশ বা হিন্দি, তারপরে আছে স্যার কি জেনারেল স্টাডিজ, তারপরে আছে কি স্যার জিআই, তারপরে আছে স্যার কি ম্যাথ, তারপরে আছে ম্যাথ। এই 4টে মিলিয়ে প্রত্যেকটা 20 করে আমাদের স্কোর হচ্ছে 20 × 4 হচ্ছে 80টা কোশ্চেন, তার সঙ্গে প্রত্যেক কোশ্চেন 2, টোটাল স্কোর হচ্ছে কত? 160 হচ্ছে আমাদের টোটাল মার্কস। এই হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, এবারে ভাই প্রথমে তুমি আমাকে একটা ভালো করে কথা বলো যে স্যার আমি এই 4টে সাবজেক্টের মধ্যে আমার কাছে যে কোনো 2টো সাবজেক্ট স্যার যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেবেন আমি পারবো। যে কোনো জায়গা মানে আমি যে বইটা পড়েছি, তুমি আমাকে একটা বলো যে স্যার আমার কাছে এই হচ্ছে বুক লিস্ট, এই হচ্ছে আমার কাছে স্যার বুক লিস্ট আছে, এই বুক লিস্ট অনুযায়ী আমার কাছে আমি যে যে বুক লিস্ট ধরে পড়েছি ওই সমস্ত বই থেকে আমার কোনো প্রশ্নই আটকাবে না, ওই বই থেকে কোনো ইনফরমেশনই আটকাবে না। তুমি নিশ্চয়ই পড়েছো কি? যদি প্রথম কথা হচ্ছে যদি তুমি পড়ে থাকো তবে তুমি হচ্ছে ম্যাথে কি পড়ে চলে গেছো। ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা করে সেটা হচ্ছে সুবির দাস স্যারের বই পড়ে। ঠিক, প্রথম কথা হচ্ছে সুবির দাস স্যারের বই হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য কোনো দিনই সাফিসিয়েন্ট নয়, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে তোমার সুবির দাস স্যারের বই পড়ার যে মেন্টালিটি সেটাই চেঞ্জ হয়ে গেছে কিছু ইউটিউবের দ্বারা, যেখানে হচ্ছে সুবির দাস স্যারের বইকে একদম 100% সলিউশন করে দেওয়া আছে। কোনোদিন সায়েন্স বেসড সাবজেক্ট ভাই ম্যাথের, তোমাকে আমি বলছি তুমি তো সুবির দাস স্যারের বই করেছো বা যে কোনো বই করেছো, যে যে ইউটিউব দেখে তুমি বই সলভ করেছো, যেগুলো তোমার কতটা কাজে লেগেছে তুমি আমাকে বলো। তুমি একবার বলো যে স্যার আমি ওই বইটা করেছি, ওই বইটা করার পরে ওই বইতে আমার কোনো অঙ্ক আটকাবে না, কিন্তু তাও আমি এসএসসির অঙ্ক করতে পারিনি। দেখো এটা কিন্তু তোমাদের অনেকের সঙ্গে এটা হয়েছে। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে তুমি শুধুমাত্র কটা অঙ্ক করেছো, তুমি কিন্তু অঙ্কের কোনোদিন কনসেপ্টই শেখোনি। তুমি অঙ্কের একটা পার্সেন্টেজের একটা কনসেপ্ট হয়, প্রফিট লসের একটা কনসেপ্ট হয়, টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা কনসেপ্ট হয়, তুমি কোনোদিন কনসেপ্ট শেখোনি। তুমি প্রত্যেকবারই দেখেছো যে ডিস্টেন্স রেশিওর সঙ্গে স্যার টাইম রেশিওর সম্পর্ক এটা হয়, কেন এটা হয় সেটা তুমি বোঝারই চেষ্টা করোনি। কামান দাগার 5টা অঙ্ক ইউটিউবে দেওয়া আছে, তুমি সেই কটা অঙ্ক করেই চলে গেছো, কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করোনি যে ওই কামান দাগার আসল কনসেপ্টটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির একটা পার্ট। ঠিক, ভুল বলছি না ঠিক বলছি অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। তুমি কোনো টপিক করার আগে তার যে জিস্ট হয় তুমি সেই অঙ্কের জিস্টটাই পড়নি ভালো করে। এটা গেল অঙ্কের কথা। রিজনিং তুমি কি করেছো? মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ফেল করেছো বা যাদের স্কোর খুব খারাপ, তারা হচ্ছে কি করেছো, ইউটিউবে কিছু ভিডিও আছে, তোমরা সব সময় চেষ্টা করেছো ওই ভিডিওগুলো থেকে কোশ্চেনগুলো অ্যান্সার করে নেবো, ব্যাস আমার হয়ে গেছে। তুমি বলো পার্টিকুলার কোন বই পড়েছো রিজনিংয়ের জন্য? কোনো বই পড়েছো? বই পড়োনি, ম্যাক্সিমামই বই পড়োনি যারা যারা ফেল করেছো। তারপরে হচ্ছে জিকে। সব থেকে বড় প্রবলেমের বিষয় কি জানো তো? তোমরা এই সাবজেক্টটাকে পড়তেই চাও না বেশি করে, সব সময় হচ্ছে ম্যাথ করব, সব সময় জিআই করব, জিকেটাকে তুমি পড়তেই চাও না। এসএসসির এখনকার টেন্ডেন্সি হচ্ছে স্টুডেন্টকে এলিমিনেট করার সব থেকে সোজা রাস্তা ওরা নিয়েছে হচ্ছে কি জিএস, জেনারেল স্টাডিজ বা জিকে। কোশ্চেনের খুব স্ট্যান্ডার্ড, তোমাকে বেশি করে পড়তে হবে। আর একটা জিনিস যেটা আমরা এর পরের টপিকটাই আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবটাকে তোমরা ভেবে নিয়েছো যে ইউটিউবই হচ্ছে তোমার কাছে বই, ইউটিউবই তোমার কাছে হচ্ছে বই, এটা হচ্ছে তোমরা ভেবে নিয়েছো, যেটা হচ্ছে সব থেকে বড় ভুল। তোমার যদি এই হচ্ছে পুরো প্রিপারেশান হয়, এই তোমার পুরো প্রিপারেশান হয়, তার মধ্যে ইউটিউব তোমার মধ্যে এইটুকু রোল প্লে করবে, বাকিটা এই বাকি পোর্শনটুকু পুরোটাই হচ্ছে নির্ভর করছে তুমি নিজে কতটা বই দেখে পড়াশুনো করছো।
তুমি কতটা যে বইটা দেখে পড়ছো তাকে কতবার রিভাইজ করছো, ওটাই হচ্ছে সব থেকে বড় রোল প্লে করবে। সেটাতে আমরা আসছি। তার আগে আমরা যেটা বলছিলাম জেনারেল স্টাডিজ। তুমি একটা বই বলো আমাকে যে স্যার এই বই থেকে আমাকে যা প্রশ্ন করা হবে আমি সব প্রশ্ন পারবো। তুমি এরকম একটা বই আমাকে বলো। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে, কখনো কোনো বই পড়ে না। ভাই তুমি যে বইটা পারো পড়ো। সবসময় আমি একটা প্রশ্ন করতে সবাইকে শুনেছি, এই বইটা পড়লে হবে তো? তুমি বলো, তুমি দেখো নি এই প্রশ্ন? প্রত্যেক জায়গায় তুমি দেখেছো স্যার তরুণ গোয়েলের বই পড়লে হবে তো? আর কার্তিক চন্দ্র মণ্ডলের বই পড়লে হবে তো? স্যার নিতিন সিংহানা স্যারের বই পড়লে হবে তো? তুমি ভালো করে দেখো, তুমি যতগুলো প্রশ্ন করে বেরিয়েছো আজ পর্যন্ত, কোনো একটা বই তুমি পড়েছো কোনো দিন পুরো? কোনো বই পড়েছো? কোনো বই পড়োনি। তুমি সবসময় কি করেছো? উপর উপর পড়ে গেছো। একবারের জায়গায় হয়তো দুবার পড়েছো, তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছো ইউটিউবে, থাম্বনেল বড় বড়। এখান থেকে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট 25টা কোশ্চেন কোথা থেকে? মোগল সাম্রাজ্য থেকে। মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রশ্ন কোথা থেকে? পলিটি থেকে। মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা প্রশ্ন কোথা থেকে? ভারতের ভূপ্রকৃতি থেকে। ওটা হচ্ছে কি জানো তো? ওটা তুমি কোথায় আটকে গেলে? ওটা তুমি আটকে গেলে নয়, তুমি আটকে অন্য লোকের জ্ঞানের মধ্যে আটকে গেলে। সেটা হচ্ছে যে ইউটিউব বা যেখানে আমি পড়াচ্ছি, আমি যদি তোমাকে ওইটুকু পড়াই, তুমি ওইটুকুর মধ্যেই আটকে থেকে গেছো, তুমি ওর বাইরে আর বেরোওনি কোনো দিন। তুমি নিজে বলো, 25টা 30টা করে ইউটিউবে ভিডিও দেখে নিয়েছো। ভিডিও দেখা ভুল নয়, কিন্তু ওটা তুমি একটা লিমিটেড জায়গায় থেকে গেলে। তুমি একটা জিনিস খেয়াল করবে, তুমি যে কোনো বই, তোমাকে আমি বলছি তুমি একবার ট্রাই করে দেখবে, যে কোনো বই তুমি 10 বারের জায়গায় 20 বার, কেন 10 বারের জায়গায় 50 বার পড়বে। 51 বারের বেলা যখন তুমি পড়তে যাবে ওই বইতে, তুমি দেখবে আরে এই লাইনটা তো আমার কাছে নতুন লাগছে। প্রত্যেকটা সময় তোমার সঙ্গে এটা ঘটবে, এটা সবার সঙ্গেই ঘটে। তুমি একটা বইকে 50 বারের জায়গায় তুমি 100 বার পড়ো, 100 বার পড়ার পরেও 101 বারের বেলায় তুমি দেখতে পাবে এমন এমন একটা ইনফরমেশন লাইনে থেকেছিল যেটা তুমি 100 বার পড়ার পরেও দেখতে পাওনি। এইটাই হচ্ছে মেন জায়গা যেটা আমরা পড়ে উদ্ধার করতে হবে। একটা বই পড়লে তোমার মধ্যে অটোমেটিক্যালি ভাবনা চিন্তা করার জায়গা তৈরি হবে, যেটা ইউটিউবের ভিডিও দেখে এই যে তুমি আমার এত ভাষণ শুনছো, এই যে লেকচার শুনছো, কোনো লাভ হবে না এটা। তুমি যতক্ষণ না এটাকে নিজে কাজে লাগাবে। তুমি আমার কাছে ভিডিও দেখে নিলে, দুদিন পরে আবার অন্য কারোর কাছে গিয়ে ভিডিও দেখবে, আবার দুদিন পরে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, বেস্ট অ্যানালাইসিস ফর এসএসসি জিডি, বেস্ট বুক লিস্ট ফর এসএসসি জিডি। তুমি আবার নতুন করে ভাবনা চিন্তা করতে থাকবে? একদমই না ভাই। ভিডিওগুলো আমার সবসময় এটাই হয় যে একবার ভুলটা করেছো, দ্বিতীয়বার যেন তুমি ওই ভুল না করো। এটাই হচ্ছে আমার মেন টার্গেট। একবার দেখে নিলে, শিখে নিলে, এবারে আমি নিজের উপরে কাজ করব, এটা হচ্ছে আমার মেন টার্গেট হওয়া উচিত। ঠিক আছে? এর পরে আসছে দেখো ইংলিশ বা হিন্দি। ঠিক আছে? এটা তোমরা হচ্ছে সব থেকে বড়ভাবে এফেক্টেড হয়েছো, সেটা আমি 100% ভাবে বলতে পারি। ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই আমি দেখি বলে তোমরা হিন্দি সাবজেক্ট নিয়ে নাও। হিন্দি সাবজেক্ট হচ্ছে খুব স্কোরিং সাবজেক্ট। হিন্দি সাবজেক্টটা নিয়ে নাও, ওটাতে ভালো স্কোর আসবে। এইটাতে তোমরা হচ্ছে ফেঁসে যাও। ঠিক আছে ভাই? হিন্দি সাবজেক্ট আর ইংলিশ সাবজেক্টের মধ্যে তোমাকে আমি বলছি কোনো পার্থক্যই নেই। তুমি ইংলিশটাকে ইংলিশের মতো কোনোদিন পড়তেই যাওনি। তুমি সবসময় ভেবেছো যে স্যার এটা কঠিন, এটা আমি পারবো না। আর তোমাকে যখনই বলা হয়েছে ইংলিশ এটা সহজ, হিন্দিটা ইংলিশের থেকে বেশি স্কোর হয়, তুমি হিন্দি পড়ে নাও। ভাই দুটোই তো লিটারেচার, দুটোই তো একটা সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্ট কি করে তোমার মধ্যে আলাদা হতে পারে তুমি আমাকে বলো? তুমি ভাবছো হিন্দির ওয়ার্ড তুমি সব জানো? হিন্দির ওয়ার্ড, হিন্দির ব্যাকরণ তোমার সব জানা আছে। তোমাকে তো সেই নতুন করে ওখানে পড়তে হবে। তার আউটপুট কি সারা বছরে? 1%। কারণ আমরা ওই হিন্দিটাকে মাত্র একটা মাত্র পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে এসএসসি জিডি। তুমি সারা বছর আর কোনো পরীক্ষা দেবে না? 99% তোমরা তো ফেল করবে। কথাটা তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু তুমি ভাবো 30 লাখ যদি পরীক্ষার্থী পরীক্ষা দেয়, ভাই সবাই চাকরি পাবে? সবসময় আমি এইটা ভাবো যে খারাপটা আমার সঙ্গে কেন হতে পারে না। আমি যদি পাস না করি, এসএসসি জিডি যদি পরীক্ষা না পাস করতে পারি, তাহলে সারা বছর আমি আর অন্য কোনো পরীক্ষা দেবো না? তাহলে আবার আমি নতুন করে ইংলিশ পড়তে যাব। তাহলে যতবার করে নতুন নতুন জিনিস পড়তে যাব, তত হচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে চলে যাব। নতুন জিনিসকে আমি একবার পড়বো, 4বার রিভিশন দেবো, 5বার রিভিশন দেবো। প্রত্যেকটা সাকসেসফুল টিচার বা প্রত্যেকটা তুমি দেখবে যারা হচ্ছে সাকসেসফুল স্টুডেন্ট হয় বা যারা সত্যি সত্যি তোমাকে মোটিভেট করতে চায়, তারা তোমাকে কোনো দিন ভুল রাস্তায় এটা বলবে না ওই বই পড়ো, সেই বই পড়ো, সেই বই পড়ো। কোনো দিন তোমাকে বলবে না। প্রত্যেকের একটা কমন তুমি কথা শুনতে পাবে যে
একটা বইকে 5 বার পড়ো। আর যদি কেউ এটা তোমাকে বলে আমি যা করাবো সেখান থেকেই প্রশ্ন আসবে, এটা হচ্ছে সবথেকে বড় মিথ্যা কথা আর এটা সবথেকে বড় ভুল। এটা কোনোদিন হতেই পারে না। কারণ আমি তুমি যতই চিৎকার চেঁচামেচি করি আমরা যা পড়িয়ে দেবো তাই আসবে, আমি এখান থেকে কমন পাইয়ে দিয়েছি, দেখো এই প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন আমি মিলিয়ে দিয়েছি, এগুলো তো টোটালি হচ্ছে ধাপ্পাবাজি কথাবার্তা। দম যদি কারোর থেকে থাকে অবশ্যই সে তোমাকে আগে থেকে পিডিএফ দিয়ে বলে দেবে যে এই হচ্ছে আমার 100 পেজের পিডিএফ, এই হচ্ছে আমার টপিক, এইখানে তুমি পড়ে যাও, এখান থেকে তোমার 20টা প্রশ্ন কমন আসবে। এটা কোনো দিন তোমাকে কেউ বলবে না। আমি কবে 500টা ভিডিও আগে বানিয়ে রেখেছি, তারপরে আমি কি হলো পরীক্ষা হয়ে গেল তার থেকে পিডিএফ সার্চ করে করে নিয়ে এসে আমি স্ক্রিনশট দেখাচ্ছি, দেখো আমি কমন দিলাম। আর যে বা যারা সরকারি চাকরি, আমি সবসময় বলি সরকারি চাকরিতে ভাই কখনো কমন দেওয়া যায় না, কমন পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে পড়াশুনো করে। তুমি বলবে স্যার কমন যদি না পাই লোক চাকরি পায় কিভাবে? কমন পাওয়া যায়, আবারও বলছি কমন দেওয়া যায় না কোনোদিনও। কমন নিজেকে পাইয়ে নিতে হয় কিভাবে? ওই যে বারবার করে পড়াশুনো করে। ঠিক আছে? কখনো ওই কমনের চক্রে ছুটবে না। বিশেষ করে সরকারি চাকরিতে যে বা যারা তোমাকে এইটা বলে যে কমন আমরা পাইয়েছি কমন, তাহলে তুমি আমাকে বলবে নেক্সট পরীক্ষার আপনি কমনের একটা লিস্ট দিয়ে দিন, যে হচ্ছে আমার এই হচ্ছে পিডিএফ, এখান থেকে আমার কমন আসবে। এবার এরকম যদি হয় অনেকে কি করবে, 500 পেজের 1000 পেজের তোমাকে পিডিএফ ধরিয়ে দেবো, এখান থেকে কমন আসবে। আমি যদি 3টে বই কম্পাইল করে তোমাকে দিয়ে দিই তো স্বাভাবিক কমন আসবে, কমন না আসার কি আছে? আর তুমি এটুকু দেখবে স্ক্রিনশট দেখিয়ে যে সমস্ত কমন দাবি করা হয় সেগুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কার। বাবরের বাবার নাম কি, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, ঠিক আছে, এগুলো হচ্ছে সব সান্ত্বনা পুরস্কার। এগুলো দিয়ে কোনোদিন চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য যে 10 to 20% যে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় সেগুলো তোমাকে যদি করতে হয় তাহলে তোমাকে ভালো করে সেলফ প্রিপারেশন নিতে হবে। আমি অবশ্যই হেল্প নেব, আমি কোন অঙ্ক পারছি না, কোন চ্যাপ্টারে প্রবলেম আছে তার জন্য অবশ্যই আমরা প্রিপারেশন নেব, কিন্তু পড়তে হবে 30% আমি হেল্প নেব, 70% নিজেকে পড়তে হবে। বারবার করে একটা একটা জিনিস পড়তে হবে। ঠিক আছে ভাই? এই হচ্ছে গেল এটা। ইংলিশ আর হিন্দির মধ্যে আমি আবারও বলছি সব সময় টার্গেট করবে ইংলিশ নেওয়ার। হিন্দি এমন কিছু তুমি বিশাল কিছু জানো না, যে হিন্দি পড়েছো আলাদা কথা, কিন্তু তুমি যদি ভাবো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি গিয়ে হিন্দি পড়ে বিশাল কিছু উদ্ধার করে দেবো, তাই হবে না। ঠিক আছে? আমি সামাও ভুল হতে পারি, কিন্তু যারা যারা হিন্দি নিয়েছিলে তোমরা ভুল করেছো না ঠিক করেছো অবশ্যই কমেন্ট করে যাবে। ওকে? এরপরে যেটা হচ্ছে এই যে ইউটিউব, ইউটিউবকে মনে করে নেওয়া হয় যে এই হচ্ছে আমাদের একদম বিশাল বড় শিক্ষাবিদ। তাই একটা টিচার একটা সামহাউ তোমাকে কিছু দূর পর্যন্ত পাঠিয়ে দেবে, কিন্তু তোমাকে পুরো 100% কোনোদিন তোমাকে রেডি করতে পারবে না, করাতে পারবে না কম্পিটিটিভ ফিল্ডের জন্য। তোমাকে নিজের থেকে পড়তে হবে, এবং পড়তে কি হবে? পড়তে হবে হচ্ছে বই। তাহলে স্যার ইউটিউবের ক্লাসগুলো কি সব বেকার? একদমই নয়। ইউটিউবকে ইউটিলাইজ করা তোমাকে শিখতে হবে। সেটা কিভাবে? আমি একটা টপিক একটা চ্যাপ্টার ভালো করে পড়েছি। আমি ধরো পড়লাম কি ভারতের রিভার সিস্টেম পড়লাম জিওগ্রাফি থেকে, ঠিক? আমি পড়লাম ভারতের প্রেসিডেন্ট, ভারতের পার্লামেন্টের সিস্টেম পড়লাম, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা 3টে পড়লাম, 3টে থেকে এমসিকিউ পড়েছি, 3টে থেকে আমি ইন্ডিয়ান রিভার সিস্টেম থেকে এমসিকিউ পড়েছি, কনসেপ্ট পড়েছি, নিজে ডায়াগ্রাম করেছি, ছবি এঁকেছি, নোট বানিয়েছি, নোট বানানো নিয়েও এক্ষুনি আসবো, সব কিছু করেছি। করার পরে আমার কাছে মনে হচ্ছে সবসময় তো আমরা ভাই পড়তে পারি না, আমাদের বোর ফিল হয়। তখন আমি ইউটিউব খুললাম, মোবাইলটাকে সামনে রাখলাম, কোনো একজন টিচার পড়াচ্ছেন, ভিডিওটাকে আমি কি করে দেবো 2x স্পিড করে দেবো, স্পিড বাড়িয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে টিচার পড়াচ্ছেন আমিও সঙ্গে সঙ্গে লিখতে থাকবো। এক, ওখানে অপশান আছে, কোশ্চেন আছে, 4টে অপশান আছে ABCD, এক লিখলাম সঙ্গে সঙ্গে ডি লিখে দিলাম, তারপরে দেখলাম টিচার কি এক্সপ্লেনেশন দিচ্ছে। যখন তুমি টিচারের এক্সপ্লেনেশনের আগে তুমি আনসার দিতে পারছো এবং লিখছো, একের দাগে লিখলে সঙ্গে সঙ্গে পাশে সি লিখে দিলে টিচার উত্তর দেওয়ার আগে, তখন দেখবে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। হ্যাঁ, স্যার যেটা উত্তর দিচ্ছেন আমি সেটাই বলেছি, এরকম নয় স্যার সি বলেছে, ও হ্যাঁ এটা তো সি হবে, আমি তো জানতাম, ওই রকম নয়। ব্রেনটাকে আগে কাজ করানোর চেষ্টা করো। কেউ উত্তর বলে দেওয়ার পরে তো তোমার মধ্যে অটোমেটিক্যালি ওই জিনিসটা তোমার মধ্যে চলে এসছে, হ্যাঁ আমি তো এটা জানি, কিন্তু তোমাকে বলার আগে তুমি জিনিসটাকে তৈরি করে নাও, বলার আগে তুমি ভেবে নাও যে এইটার উত্তর সি হবে। এবার যখন টিচার তোমাকে বললো যে সি হবে, তুমি ব্যাস তুমি ঠিক হয়ে গেলে, রিল্যাক্স হয়ে গেলে যে হ্যাঁ আমি এটা জানি। যখন টিচার বললো না বি হবে, তখন তুমি দেখো যে তুমি কি ভুলটা করেছো। এরকম করে বেশি সময় নয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তাও প্রত্যেক দিন নয়, সপ্তাহে খুব বেশি হলে প্র্যাকটিসের জন্য তুমি আলাদা করে 2 থেকে 3 দিন তুলে রাখো।
এই হচ্ছে প্রপার ইউটিলাইজেশন ইউটিউবের। তুমি কোনো টিচারের কাছ থেকে ম্যাথ পড়ছো, কোনো টিচার ইউটিউবে ভালো ম্যাথ করিয়েছেন, আগে ভালো করে কনসেপ্ট শেখো। ওই কমন ধরে 4টা প্রশ্ন, আমি এইখান থেকেই প্রশ্ন আসবে শিওর, ভাই এরকম আজ পর্যন্ত কেউ তৈরি হয়নি কম্পিটিটিভ ফিল্ডে যে আমি যা করাবো তাই আসবে। আমি তোমাকে টপিক কমন দিয়ে দিতে পারি, আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ প্রফিট লসের গরু মহিষের কিছু অঙ্ক আছে, 5টা গরু 4টে গরু এটা বিক্রি করলো, এত টাকা লাভ করলো, এত টাকা ক্ষতি, এটা টাইপ তোমাকে কমন দেওয়া যেতে পারে। কিন্তু ওই হুবহু কমন ওগুলো ভাই হয় না, ওগুলো হচ্ছে ওই পোস্টারে ভালো লাগে দেখতে। ঠিক আছে, এই গেল হচ্ছে ইউটিউব। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা যেটা তোমরা কেউ করনি, এই 3টে পয়েন্টই আমি বলবো, সেটা হচ্ছে সেলফ নোট। সেলফ নোট। বলো তোমাদের মধ্যে এরকম কে আছো যে স্যার আমি প্রত্যেকটা টপিকের নোট বানিয়েছি, স্যার আমার কাছে একদম জবরদস্ত নোট আছে। আমার কাছে এরকম নোট বানানো আছে যে আমি, আমার কাছে মাত্র 30 থেকে 50টা পেজে বা খুব বেশি হলে 100টা পেজে আমার স্যার টোটাল হিস্ট্রি নোট বানানো আছে। নোট হবে ভাই ওই রকম। তুমি ভালো করে ভেবে দেখো, তুমি নোটটা কি কারণে বানাবে? প্র্যাকটিস করার জন্য, রিভিশন করার জন্য। রিভিশনটা কখন পসিবল হবে? যে আমি কম সময়ে যে জিনিসগুলো আমি পড়েছিলাম সেটা আমার কাছে যত তাড়াতাড়ি পারা যায় আমি চোখের সামনে একবার করে উল্টে চলে যাব, জাস্ট উল্টালেই আমার জিনিসগুলো মেমোরাইজ হয়ে যাবে, বারবার করে দেখলে মেমোরাইজ হয়ে যাবে, মনে থেকে যাবে। তাহলে তুমি সবসময় চেষ্টা করবে যে নোট বানাতে হবে। এবার নোট বানাতে গেলে কি হয়, অনেকের প্রশ্ন আমি দেখেছি, স্যার নোট বানাতে গিয়ে প্রচুর সময় চলে যাচ্ছে। প্রচুর সময় যাচ্ছে একটাই কারণে, ভাই তুমি রিভিশন দাওনি। একটা টপিককে তুমি ধরো নোট কিসের উপর বানাবে, তুমি ধরো নোট বানাবে গৌতম বুদ্ধের উপরে, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উপরে তুমি বানাবে হচ্ছে নোট। এবারে তুমি নোট বানাতে গিয়ে কি দেখলে, যে যা বইতে ছিল তুমি হচ্ছে পুরো সেম নোট বানিয়ে ফেললে। বইতে যা আছে তুমি পয়েন্ট টু পয়েন্ট কি করলে, সেই একই জিনিস বানিয়ে ফেললে। তো সেক্ষেত্রে বইতে যা আছে তুমি যদি সেম জিনিসই ভাই লিখবে, তাহলে বই আর খাতার মধ্যে পার্থক্য কি হলো? বই পড়ে নেবার লেখার কি দরকার আছে? ওই রকম নয়। সব সময় চেষ্টা করবে 2টো বা 3টে পেজের কন্টেন্টকে যেন 1/4 পেজে আসে। মানে তুমি এখানে 3টে পেজ পড়লে, এই 3টে পেজে যা আছে, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, 3টেতে যা আছে, 3টেকে আমি যেন একটা পেজে খুব ভালো হয়, একটা পেজে তার থেকেও আরো ভালো হবে আমি যদি এরকম 1/3 2/3 পেজে যদি আমি লিখে নিতে পারি, 2/3 পেজের মধ্যে। এবং এটা কিভাবে হবে, নোট কিভাবে মেক করতে পারি, আমরা পরবর্তী কোনো একটা ডিটেলসে ভিডিও বানাবো যে নোট মেকিং কি করে খুব ভালো করে জিস্ট বানানো যায়। কিন্তু এইটুকু তোমাকে আমি বলতে পারি, তুমি একটা টপিককে 5 থেকে 7 বার রিভিশন দিয়ে নাও, তারপরে যখন তুমি খাতায় লিখতে যাবে না, তুমি জাস্ট একটুখানি লিখবে গৌতম বুদ্ধ, একটা দাগ দিয়ে দেবে এরকম করে, এখানে তুমি লিখবে এরকম করে বৌদ্ধ, জাস্ট এখানে লিখবে জন্ম, কোথায় জন্ম হয়েছে, তার হচ্ছে এনলাইটমেন্ট কোথায় হয়েছে, মহাবিনিষ্ক্রমণ কি জিনিস, কোথায় হচ্ছে তার ফার্স্ট সারমন, প্রথম কোথায় তার প্রচার করেছিলেন, তার প্রথম হচ্ছে তার যে সেবক ছিলেন, প্রথম যিনি শিষ্য হয়েছিলেন তার নাম কি, এইদিকে বৌদ্ধ লিখলে, এদিকে লিখলে হচ্ছে জৈন ধর্ম লিখলে, এখানটাতে ছোট করে লিখে দিলে জৈন, তার হচ্ছে এখানে পয়েন্ট লিখলে এরকম 4টে করে পয়েন্ট 5টা, ব্যাস এইটুকু জায়গাতে তোমার রেডি হয়ে যাবে পুরো। ঠিক সেম জিনিস তুমি ধরো জিওগ্রাফিতে লিখতে গেলে, জিওগ্রাফির নোট বানাবে, তো তুমি জিওগ্রাফি কি করলে, একটা ম্যাপ এঁকে নিলে। আমি কোথাও না কোথাও এরকম জিনিসটা আগে বলেছিলাম, স্যার আমি ম্যাপ ভালো আঁকতে জানি না, থোড়ি আমি হচ্ছে মোনালিসার ছবি আঁকতে যাচ্ছি যে আমাকে ভালো করে ম্যাপ আঁকতে হবে, ব্যাস এই হচ্ছে আমার ম্যাপ। দরকার নেই কাউকে দেখানোর খাতা, আমি দেখবো খাতা, আমি এখানে কি দেখবো, কোথায় কোন নদী আছে, এরকম করে নদীগুলো এখানে এঁকে নেবো, পঞ্চ নদী এঁকে নেবো, এখানে কোথায় গঙ্গা এইভাবে গেছে এঁকে নিলাম, ঠিক আছে, মহানদী গোদাবরী এরকম করে এঁকে নিলাম, এখানে এখানে হচ্ছে আমার কটা নদী গেছে, এখানে কোথায় গিয়ে পড়েছে এখানে দেখে নিলাম, এখানে 2টো নদী এঁকে নিলাম, সেই 2টো নদী নিশ্চয়ই বুঝতে পারছো কাদের কথা বলছি, তাদের মাঝখানে কোন কে আছে বললাম, বুঝতে পারলে, এখানে কার কথা বলছি বুঝতে পারলে, এখানে কার কথা বলছি বুঝতে পারলে, তারা কোন জায়গা থেকে মিলিত হয়েছে সেটাও বুঝতে পারলে যদি পড়াশোনা ঠিকঠাক করে করে থাকো। এখানে কতগুলো আমাদের আছে, কতগুলো এইভাবে পাহাড় আছে, তাদের নামও বলছি না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কাদের কোন পাহাড়ের কথা বলছি, বুঝতে পারলে। এখানে উচ্চভূমি কি আছে, এখানে কি আছে, এখানকার ভূমিরূপ কি আছে, এখানে বুঝতে পারলে। দেখো কতগুলো পয়েন্ট তোমাকে আমি একবারে বলতে পারি। পড়া এইভাবে হওয়া উচিত। দেখো তুমি এই একটা জায়গাতে
নদ নদী, পাহাড় পর্বত, কোথায় কি আছে, কোন উঁচু ভূমি আছে, সব কটা একটা জায়গাতে পেয়ে গেলে। এখানে আরও কি পেতে পারো তুমি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি পেয়ে যাবে। স্যার ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমি এখানে ধরলে এই লেন্থটা এখানে লিখে দিলাম, চায়নার লেন্থটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখানে বাংলাদেশের কতটা লেন্থ আছে বাউন্ডারি সেটা লিখলাম, এখানে মায়ানমারের লেন্থটা লিখে দিলাম। একটা জায়গাতে খুব কম হলেও তুমি 150 থেকে 200 ইনফরমেশান লিখতে পারবে। বলো সেটা তোমার কাছে সব থেকে মনে করার বেস্ট জায়গা হবে, না আমার বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে পড়তে পড়তে মনে থাকবে? 5 থেকে 10 বার তুমি যদি পড়ে নাও, তারপরে যদি তুমি নোট বানিয়ে নাও একবার, তুমি জীবনে কোনোদিন কোনো ইনফরমেশন ভুলবে না। ঠিক আছে স্যার, এই হচ্ছে গেল আমাদের নোট মেকিং। এই তিনটের মধ্যে তুমি আমাকে বলো যে স্যার আমি এই তিনটেই করেছি কিন্তু তাও ফেল হয়ে গেছি আমি। ভালো করে ভেবে দেখো, পড়াটা ভাই প্রপার ওয়েতে হবে, ওই ফাটকাবাজি পড়াশুনো নয়। হঠাৎ করে এলাম, 4টা এমসিকিউ লিখে নিলাম, 5টা এমসিকিউ বই পড়ে নিলাম, ভাই ওটা ওরকম নয়। পড়া একবারই তুমি দেখো ইনভেস্ট করো, দেখবে তার আউটপুট তুমি আগামীতে যতগুলো পরীক্ষা দেবে প্রত্যেকটাতে তার আউটপুট পাবে। ওই 2 মাস, আগস্টের শেষে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সম্ভবত 26শে আগস্ট থেকে, 26শে বা 27 অগস্ট থেকে। তুমি ফর্ম ফিল আপ করার পরে যদি ভাবো স্যার আমি এবারে সিলেবাস শুরু করব পড়াশুনো করা, এবারে আমি ম্যাথ প্র্যাকটিস করা শুরু করব, কোনোদিন ভাই হবে না। কারণ তোমাকে আমি একটা কথা আবারও বলছি, তুমি যে রাস্তাতে চলছো তার থেকে অনেক বেটার হার্ডওয়ার্ক, এবং অ্যাটলিস্ট এইটা যতটা আমি বললাম এটা 100% ফলো যদি কেউ নাও করে, অ্যাটলিস্ট 60% ফলো করার ছেলে মেয়ে তো ভাই আছেই আছে, এবং সে আছে এবং খুব ভালোভাবে সে প্রিপারেশান নিচ্ছে, এবং দেখবে 2 দিন পরে সেই সাকসেস স্টোরি লিখবে, আমি অমুক অমুক পড়াশুনো করেছি, আমি এইভাবে পড়াশুনো করেছিলাম। ঠিক আছে ভাই, এইটুকু হচ্ছে বলার। চেষ্টা করো, যে জিনিসগুলো বললাম কতটা ভুল করেছো কতটা ঠিক করেছো তুমি নিশ্চয়ই জানো, অবশ্যই কমেন্ট করে জানাও যে কোথাও তুমি ভুল করেছো কিনা, ঠিক আছে। আর পরবর্তীকালে আমি তোমাকে ছোট একটা বুক লিস্ট বানিয়ে দেবো, যেটা থেকে পড়লে আশা করি তুমি খুব কমফোর্টেবল ফিল করবে পড়তে, এবং পড়তে ভালো লাগবে, ঠিক আছে। আর একটা জিনিস, তুমি যদি চাও ম্যাথের হচ্ছে আমাদের এখানে পুরো আমাদের এই প্লে লিস্টে চলে যাবে, বা ডেসক্রিপশানে তুমি দেখো, পুরো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পুরো কমপ্লিট করা আছে, প্রায় 90% অ্যারিথমেটিক কমপ্লিট করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক কমপ্লিট যদি তুমি করে নাও, তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি জিডির 80 to 90% কোশ্চেন তুমি আরামসে করে আসতে পারবে, ওর জন্য আলাদা কোনো কোর্স নেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে। ওটা কমপ্লিট করো, সঙ্গে সঙ্গে কিছু হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো, দেখবে সব কমপ্লিট, একদম A to Z রেডি হয়ে যাবে, ঠিক আছে। চলো ভালো থাকবে, অবশ্যই তোমার কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাও, আমাদের ডিসকাশন করতে সুবিধা হবে, ঠিক আছে ভাই, ভালো থাকবে, বাই।